ওয়েলকাম ক্লাস। আজকে আমাদের পার্সেন্টেজের ফোর্থ ক্লাস। এখন আমরা ধীরে ধীরে পার্সেন্টেজের ডিপে যাব। মানে আমরা এতদিন ধরে যে অঙ্কগুলো করে আসছিলাম সেগুলো ছিল তুলনামূলকভাবে একটু ইজি। এখন ধীরে ধীরে আমরা একটু ডিফিকাল্ট অঙ্কগুলোতে যাব, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কি আছে, কিছু কিছু থিওরেমস আছে, কিছু কিছু ফর্মুলাস আছে, যেগুলোকে আমরা ইউজ করলে সেই কঠিন কঠিন অঙ্কগুলোকে পরীক্ষার হলে কম্পিটিটিভ এক্সামে খুব ইজিলি করতে পারি। তো আজকে আমি একটা নতুন থিওরেম নিয়ে এসেছি, সেই থিওরেমটাকে বোঝানোর জন্য চেষ্টা করব। সেই থিওরেমটা কি? রিলেশন বিটুইন দ্য ইনিশিয়াল ভ্যালু অ্যান্ড রেজাল্ট ভ্যালু। ইনিশিয়াল ভ্যালুটা কি আর রেজাল্ট ভ্যালুটা কি? ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে একটা কোনো ভ্যালু আছে, সেটা কোনো নাম্বার হতে পারে, কোনো ইউনিট হতে পারে, সেখানে চেঞ্জেস আসছে পার্সেন্টেজ হিসাবে। চেঞ্জেস কোনো একটা ভ্যালু আছে, সেটার প্রথম ইয়ারে ধরুন 10% চেঞ্জ হলো, সেকেন্ড ইয়ারে ধরুন নিন কোনো একটা পপুলেশনের বা কোনো একটা সাপোজ এক্সাম্পল, আমি যেটা পপুলেশন দিয়ে যেটা বলছি সেটাই বোঝাই। ধরুন কোনো একটা শহরে একটা নির্দিষ্ট সংখ্যক লোক আছে, পপুলেশন আছে, নেক্সট ইয়ার সেটা 10% বাড়লো, নেক্সট ইয়ার তার আবার যেটা টোটাল পপুলেশন বাড়লো তার আবার 10% বাড়লো বা 15% বাড়লো। মানে এই যে চেঞ্জেস আসছে কোনো একটা ভ্যালুকে ধরে, যখন নেক্সট তার চেঞ্জেস আসতে থাকে, সেই যে ভ্যালুটাকে আমরা ফিক্স ধরেছি সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। যেটা চেঞ্জ হয়ে রেজাল্টটা আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে রেজাল্ট ভ্যালু। ক্লিয়ার হলো? এরকম কোনো একটা শহরের যে এক্সাম্পলটা আপনাকে দিলাম, কোনো একটা শহরের প্রথম বছরে যে ভ্যালু মানে জনসংখ্যা আছে এবং 3 বছর পর সেই জনসংখ্যাটা বেড়ে গিয়ে যেটা দাঁড়ালো, তাহলে প্রথম বছরের জনসংখ্যাটা হবে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এবং বেড়ে গিয়ে যে লাস্টে যে রেজাল্টটা হলো সেটা হচ্ছে রেজাল্ট ভ্যালু। তো এই রকম অঙ্ক আরও আছে, যেরকম সেভিংস এক্সপেন্ডিচারের অঙ্কগুলো এই ফর্মুলা দিয়ে, এই থিওরেম দিয়েই হয়। অনেক পরীক্ষায় সেভিংস এক্সপেন্ডিচারের অঙ্ক থাকে, যেরকম হচ্ছে কেউ সাপোজ কিছু পরিমাণ টাকা আয় করে, তার মধ্যে থেকে কিছু পরিমাণ টাকা ও ঘর ভাড়ার জন্য খরচ করে, তার মধ্যে থেকে বাকি যে টাকাটা রইলো তার কিছু পরিমাণ টাকা ও খাবার দাবারের পিছনে খরচা করে, তারপরে যে বাকি টাকা রইলো তার কিছু পরিমাণ টাকা ও নিজের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে। তো এই যে তারপর লাস্টে গিয়ে ওর কাছে সব খরচ করে কত বাঁচলো, তো এই যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষা যেগুলো আসে সেগুলো হচ্ছে এই ফর্মুলা দিয়ে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালুটা করতে হবে, যেটা ফার্স্ট যে স্যালারি যে টাকাটা ও পেলো সেটা ইনিশিয়াল ভ্যালু। তারপর ওর ডিক্রিজ হচ্ছে, ওর খরচা করছে ধীরে ধীরে, ওর মাইনাটা যেটা উপার্জনটা সেটা কমছে, কমতে 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 গিয়ে লাস্টে গিয়ে ওর হাতে মাসের শেষে যেটা থাকছে সেটা কিন্তু ওর রেজাল্ট ভ্যালু। প্রথম উপার্জনটা পরিবর্তিত হয়ে যেটা বেরোলো সেটা হচ্ছে রেজাল্ট ভ্যালু। যাই হোক, এবার আমি থিওরেমটাকে একবার পড়ে ক্লিয়ার করে দিচ্ছি এবং তার সাথে রিলেটেড কি ফর্মুলা আছে, যে ফর্মুলাটা দিয়ে আমরা নেক্সট এই টাইপের অঙ্কগুলো করতে পারবো সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, থিওরেমটা হচ্ছে কি, x% অফ আ কোয়ান্টিটি ইজ টেকেন অর অ্যাডেড। আমি একটা জেনারেল ফর্মুলা বলছি, সেই জন্য আমি দুটো জিনিস দেখালাম। সেখান থেকে টেকেন মানে হচ্ছে নিয়ে নেওয়া, অ্যাডেড মানে হচ্ছে আমি কিছুটা দিলাম। ঠিক আছে, অ্যাডও করলাম বা মাইনাসও করতে পারি কোন জিনিস থেকে। x% অফ আ কোয়ান্টিটি ইনিশিয়াল ভ্যালু, x% অফ আ কোয়ান্টিটি ইজ টেকেন আপ বাই দ্য ফার্স্ট, মানে প্রথমে ওখান থেকে x% নেওয়া হলো বা x% অ্যাড করা হলো, তারপর যেটা তৈরি হলো চেঞ্জেসের পর যেটা হলো তার y% অফ দ্য রিমেইনিং ইজ টেকেন অর অ্যাডেড বাই দ্য সেকেন্ড। মানে দ্বিতীয়বার কি হলো, x% নিয়ে নেওয়ার পরে বা x% দেওয়ার পরে যে পরিবর্তিত ভ্যালুটা আসলো তার y%-এর মধ্যে আবার কিছু নেওয়া হলো বা কিছু অ্যাড করা হলো, আবার যেটা ভ্যালুটা তৈরি হলো সেই ভ্যালুর মধ্যে থেকে আবার z% অফ দ্য রিমেইনিং ইজ টেকেন, মানে সেখানে z% টেনে নেওয়া হলো বা সেখানে অ্যাড করে দেওয়া হলো বাই দ্য থার্ড পার্সন। মানে একই ভ্যালু থেকে 3বার চেঞ্জেস করা হলো, x% নেওয়া হলো বা দেওয়া হলো, যেটা আপনার ইচ্ছা ধরে নিতে পারেন। ধরে নিলাম প্রথমে নিয়ে নেওয়া হলো, তারপরে যেটা ভ্যালুটা তৈরি হলো সেখান থেকে আবার y% নিয়ে নেওয়া হলো, আবার যেটা তৈরি হলো সেখান থেকে z% নিয়ে নেওয়া হলো, মানে 3বার ভ্যালু চেঞ্জেস করা হলো, দিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আরভি, রেজাল্ট ভ্যালু। আমি শর্টে বোঝানোর জন্য বলছি, আরভি মিনস রেজাল্ট ভ্যালু আর আইভি মিনস হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। তাহলে ইনিশিয়াল ভ্যালু থেকে 3বার চেঞ্জেস হলো, একবার x% নেওয়া হলো, একবার y% নেওয়া হলো বা অ্যাড করা হলো, লাস্টে z% নেওয়া হলো, দিয়ে করে যেটা রইলো কি আরভি, এটা লাস্টে ইজ লেফট, মানে এইটা আরভিটা রইলো। তাহলে ইনিশিয়াল ভ্যালুটা কি? সেই ইনিশিয়াল ভ্যালুটা বার করার ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমি প্লাস মাইনাস দুটোই দিয়েছি। কেন দিয়েছি সেটাকে আমি ধীরে ধীরে বোঝাচ্ছি। ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে যেটা প্রথমে আমার কাছে যে ভ্যালুটা ছিল, যে ফান্ডটা আমার কাছে ছিল,
আর রেজাল্ট ভ্যালু হচ্ছে যেটা আমার চেঞ্জেস হয়েছে। এখানে কতবার চেঞ্জেস হয়েছে যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, প্রথমে x% চেঞ্জ হলো, দেন যেটা রিমেইনিং ভ্যালু ছিল তার y% চেঞ্জ হলো, দেন রিমেইনিং যেটা ভ্যালু ছিল সেটা z% চেঞ্জ হলো। মানে এখানে 3বার চেঞ্জেস হলো, ইনিশিয়াল ভ্যালুটাকে 3বার চেঞ্জেস করার পরে রেজাল্ট ভ্যালু এসছে। তো এই ফর্মুলাটা দেখে মনে হচ্ছে আপনাদের যে এত বড় ফর্মুলা মুখস্থ কি করে রাখবো, মুখস্থ রাখার কোনো প্রশ্নই নেই। যদি ফর্মুলাটাকে আমরা বুঝে নিই যে এটাকে কিভাবে মনে রাখতে হবে, তাহলে আর কোনো অসুবিধাই হবে না। কিভাবে মনে রাখবো, যেটা আমি আপনাকে বললাম x%, y% অ্যান্ড z%, মানে 3বার চেঞ্জ করা হয়েছে। সেক্ষেত্রে কি হবে, ইনিশিয়াল ভ্যালু ইকুয়ালস টু রেজাল্ট ভ্যালু, যেটা আমাদের চেঞ্জেস করার পর যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে রেজাল্ট ভ্যালু। তারপরে মাল্টিপল বাই 100, 100, 100, 3বার 100 কেন বসালাম, কারণ আমার 3বার চেঞ্জ হয়েছে, রাইট? আমার 3বার চেঞ্জেস হয়েছে, সেই জন্য 3বার 100 বসালাম। ডিভাইডেড বাই যে চেঞ্জেস গুলো হয়েছে সেটা অ্যাডও হতে পারে, আবার সাবস্ট্রাক্ট হতে পারে, যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। যদি যোগ হয়ে থাকে মানে x% ভ্যালু যোগ করা হলো, অ্যাড করা হলো, তাহলে হবে প্লাস। আর যদি বলা হয় যে না x% অ্যামাউন্টটাকে টেনে নেওয়া হলো, টেকেন না, ঠিক আছে, তাহলে হবে হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে যদি যোগ হয় মানে ভ্যালুটা যদি বাড়ে, ইনিশিয়াল ভ্যালু থেকে যদি রেজাল্ট ভ্যালুটা যদি বাড়ে তাহলে হবে প্লাস, আর যদি ইনিশিয়াল ভ্যালু থেকে যদি রেজাল্টটা কমে তাহলে হবে হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে যতবার চেঞ্জেস, রেজাল্ট ভ্যালুর সাথে যতবার চেঞ্জেস হয়েছে ততবার 100, 1, 2, 3, 3বার এখানে চেঞ্জেস হয়েছে তাই 3বার। যদি আরো হতো তাহলে আরো এখানে 100 বসতো, আর যদি কম হতো, এখানে যদি 3বার চেঞ্জের জায়গায় যদি 2বার চেঞ্জ হতো তাহলে এখানে একটা 100 মুছে যেত, আর এখানে নিচে একটা ভ্যালু থাকতো না, তখন খালি অনলি x and y হতো। বোঝা গেল? তাহলে রেজাল্ট ভ্যালুর সাথে 3বার 100, সেখানে যে চেঞ্জেস গুলো এসছে, প্রথমে x% চেঞ্জ হয়েছে তাহলে x প্লাস অর মাইনাস x, তারপরে কি হচ্ছে y% চেঞ্জ হয়েছে x প্লাস অর মাইনাস y, মাল্টিপল z% চেঞ্জ হয়েছে তাহলে x প্লাস অর মাইনাস z। এরকমও হতে পারে যে কখনো কখনো অ্যাড করা হচ্ছে, কখনো কখনো মাইনাস করা হচ্ছে, একটা লব্ধে কখনো কখনো অ্যাড, কখনো কখনো মাইনাস। প্রতিবারই যে অ্যাড বা প্রতিবারই মাইনাস সেটাও না হতে পারে, তখন সেই হিসাব মতো আমরা সেটাকে চেঞ্জ করবো। ধরো x% আমার অ্যাড করা হলো তাহলে এখানে হবে প্লাস, যদি y% সেখান থেকে তুলে নেওয়া হলো তাহলে সেখানে হয়ে যাবে মাইনাস, আবার z% ধরো অ্যাড করা হলো তাহলে এখানে হবে প্লাস। তো এই একটা জেনারেল ফর্মুলা, এটা একটা আছে যে এই ফর্মুলাটা দিয়ে আমরা নেক্সট আমি কিছু এক্সাম্পল দেখাবো যেটা খুব ইজিলি অঙ্কগুলোকে করা যাবে। আশা করি বোঝাতে পারলাম। এবার নেক্সট এক্সাম্পলগুলোর দিকে যাই। এখানে একটা প্রবলেম আমরা লিখেছি, সেটা সলিউশন নিচে দেখাচ্ছি। এবার কিভাবে এই প্রবলেমের সলিউশনটা আসলো সেটা আমি আপনাদেরকে বোঝাবো। প্রথমে প্রবলেমটা পড়ি। কি আছে, আ ম্যান লসেস 12.5% অফ হিজ মানি, মানে ওর কাছে কিছু মানি ছিল, কিছু টাকা ছিল ওর কাছে, যার মধ্যে ও 12.5% হারিয়ে ফেললো। অ্যান্ড আফটার স্পেন্ডিং 70% অফ দ্য রিমাইন্ডার, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে রিমাইন্ডার। মানে হচ্ছে ও কিন্তু তার যত টোটাল মানি, যত টোটাল টাকা ছিল তার কিন্তু 70% খরচা করেনি। ও করেছে কি, ওর 12.5% টাকা, মানে পার্সেন্ট অফ ওর যে টাকাটা ছিল 12.5% টাকা হারিয়ে যাওয়ার পরে যে পরিমাণ টাকা রইল তার 70% ও খরচা করেছে। এইবার সেই 70% খরচা করার পর তার কাছে কি বাকি রইল, 210 টাকা। এবার কোয়েশ্চেনটা কি আছে, হাউ মাচ হ্যাড হি এট ফার্স্ট, মানে ও প্রথমে ওর কাছে কত টাকা ছিল। তার মানে কি আমাদের এখানে চেয়েছে কি ইনিশিয়াল ভ্যালুটা কত ছিল, রেজাল্ট ভ্যালু ও বলে দিয়েছে 210 টাকা অঙ্কতে। তাহলে আমাদের বার করতে হবে ইনিশিয়াল ভ্যালু, যে ফার্স্টে ওর কাছে কত টাকা ছিল, 70% খরচা, তার আগে ও 12.5% হারিয়েছে, তাহলে ও এত কিছু করার আগে ওর কাছে কত টাকা ছিল। তাহলে সিম্পল অঙ্কটাকে আমরা যে ফর্মুলাটা আগে দেখেছি, ইনিশিয়াল ভ্যালু ইকুয়ালস টু রেজাল্ট ভ্যালু মাল্টিপল যতবার চেঞ্জেস আসবে ততবার 100 ডিভাইডেড বাই যতগুলো চেঞ্জেস আসবে সেগুলো হিসাবে নিচে x এর জায়গায় x, y এর জায়গায় y, z এর জায়গায় z, সেইভাবে আমরা ফর্মুলা বসাই। তাহলে iv ইকুয়ালস টু কি হবে, rv মানে রেজাল্ট ভ্যালু। রেজাল্ট ভ্যালু কি আছে এখানে অঙ্কতে দেওয়াই আছে, হি ইজ লেফট উইথ 210 রুপিস, তার কাছে 210 টাকা ছিল, তার মানে রেজাল্ট ভ্যালু হচ্ছে 210 টাকা। তাহলে আরভির জায়গায় আমি বসিলাম 210 টাকা। এবার কতবার আমার চেঞ্জেস হয়েছে, ওর কাছে যে টাকাটা ছিল তারপরে ও কতবার খরচা করেছে, চেঞ্জেস কতবার। প্রথমে চেঞ্জেস হচ্ছে ওর একবার, ওয়ান টাইম। সেকেন্ড বার চেঞ্জেস করেছে ও 70% ও খরচা করেছে। তাহলে ইনিশিয়াল ভ্যালুটা চেঞ্জেস হয়েছে ফার্স্ট একবার, দেন হচ্ছে দুইবার। তাহলে কতবার 100 বসাবো, দুইবার 100 বসাবো। তাহলে মাল্টিপল 100 মাল্টিপল 100। ক্লিয়ার?
ডিভাইডেড বাই কি আছে, ফর্মুলাটা দেখি 100 প্লাস অর মাইনাস এক্স। এখানে প্লাস বসবে কি মাইনাস বসবে ভাবার ব্যাপার আছে। ও কি এখানে যে টাকাটা ছিল ও কি সেটা 12.5% কি করেছে, হারিয়েছে, তার মানে কি ওর মাইনাস হয়ে গেছে, ও কমে গেছে। তাহলে কি হবে 100 মাইনাস 12.5। ক্লিয়ার? এরপরে যে ওর টাকাটা যেটা ওর হাতে ছিল তার 70% ও খরচা করেছে। ঠিক আছে, তার মানে কি হয়েছে, খরচা করার পর ওর কি হলো, ওর টাকাটা কি কমলো কি বাড়লো? কমলো ডেফিনেটলি। তাহলে কি হবে মাইনাস। প্লাস এখানে কোনো জায়গায় হচ্ছে না, ভ্যালুটা বাড়ছে না, ভ্যালুটা কমছে। তাহলে আমার দুই জায়গায় হবে মাইনাস। ওকে, এইবার ফর্মুলাটা বসানোর পরে সিম্পলি এটাকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হলো 800। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাকে আর কোনো কিছু চিন্তা করতে হলো না, ডায় বাই কোনো দিকে চিন্তা করতে হলো না যে কোনো সাপোজ এক্স ধরি, সাপোজ ওয়াই ধরি, এগুলো কিছু চিন্তা করতে হলো না। অঙ্কটাকে শুধু বুঝতে হলো, বুঝে ইনিশিয়াল ভ্যালু কি হবে আর রেজাল্ট ভ্যালু কি হবে সেটাকে প্রথমে বুঝে নিতে হলো যে এই 210টা কি আমার ইনিশিয়াল ভ্যালু না এই 210টা আমার রেজাল্ট ভ্যালু। এটা বুঝে নিলে, বুঝে নেওয়ার পরে কতবার চেঞ্জেস হয়েছে সেখানে 100 ততবারই 100 বসিয়ে, কি কি চেঞ্জেস হয়েছে, মাইনাস হয়েছে কি প্লাস হয়েছে সেই হিসাব মতো মাইনাস প্লাস বসিয়ে ফর্মুলাটার মধ্যে শুধুমাত্র একটা ফর্মুলার মধ্যে ভ্যালুগুলোকে ইনপুট করে দিলেই আমার অঙ্কটা খুব চটজলদি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। নেক্সট আমি আরেকটা ভ্যালু দিয়ে একটা অঙ্ক, একটা প্রবলেম দিয়ে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করছি। তো নেক্সট আমরা একটা সেকেন্ড প্রবলেম পেয়েছি। সেই প্রবলেমটা কি, আ ম্যান হ্যাড 4800 ইন হিজ লকার 2 years ago। বাংলা যদি বুঝি, 2 বছর আগে একটা লোকের সাপোজ কোনো একটা জায়গায় লকার ছিল, এসবিআই হোক বা যে কোনো ব্যাংকে, আমরা অনেক লকারে অনেক জায়গায় অনেক কিছু টাকা পয়সা রাখি, এখন রাখে না, আগে রাখতো। তো 2 বছর আগে একটা লোকের লকারে 4800 টাকা ছিল। In the first year, he deposited 20% of the amount in his locker. প্রথম বছর কি করলো, ওর যে টাকাটা ছিল দ্যাট মিনস 4800 টাকার 20% ও আরো লকারের মধ্যে রাখলো। ওকে, নেক্সট ইয়ারে কি করলো, ইন দ্য সেকেন্ড ইয়ার হি ডিপোজিটেড 25% অফ দ্য ইনক্রিজড অ্যামাউন্ট। দ্যাট মিনস প্রথমে 4800 ছিল, তারপরে ওর সেই 4800 20% অ্যাড করে নেক্সট ইয়ার রাখলো। আবার যে টোটাল ভ্যালুটা হলো তার 25% ও সেকেন্ড ইয়ারে ও লকারের মধ্যে ডিপোজিট করলো। ওকে, সেইটা করার পরে ওর প্রেজেন্টে এখন লকারে কত আছে সেটা আমাদের এই অঙ্কতে জানতে চেয়েছে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যাট প্রেজেন্ট ইন হিজ লকার। তাহলে এখানে প্রথমে আমাদের বুঝতে হবে যে কোনটা ইনিশিয়াল ভ্যালু আর কোনটা হচ্ছে রেজাল্ট ভ্যালু। ঠিক আছে, এখানে অঙ্ক থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 4800 হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু, কেন কি তার উপরেই 20% অ্যাড করা হলো, তার রেজাল্টের উপরে আবার 25% অ্যাড করা হলো। তার মানে 4800 হচ্ছে রেজাল্ট ভ্যালু, আর সরি ইনিশিয়াল ভ্যালু, অ্যান্ড রেজাল্ট ভ্যালু আমাদেরকে বার করতে হবে। তাহলে সিম্পলি যে আমরা যে ফর্মুলাটা জানি, যেটা একটা জেনারেল ফর্মুলা ছিল, সেখানে কি হবে, আইভির জায়গায় কি বসবে 4800, সেটাই লিখলাম আমি। আইভি দ্যাট ইজ 4800 ইকুয়ালস টু আমাদের কি দরকার, রেজাল্ট ভ্যালু। রেজাল্ট ভ্যালু আমাদের জানা নেই, সেজন্য আরভি লিখলাম। দেন আমাদের কতবার চেঞ্জেস হয়েছে, সেই সেম আমি যেটা বলি যে আমাদের কতবার চেঞ্জেস হয়েছে। ফার্স্ট টাইম চেঞ্জ হয়েছে 20%, সেকেন্ড টাইম আমার কতবার আমার ডিপোজিট হলো 25%, তার মানে আমার 2 টাইমস ভ্যালুটা চেঞ্জেস হয়েছে। তাহলে আমার কতবার 100 বসাতে হবে, 2 বার। তাহলে আরভি মাল্টিপল 100 মাল্টিপল 100 ডিভাইডেড বাই কি হবে, যে যে চেঞ্জেস গুলো হয়েছে, অ্যাড হলো কি সাবট্রাক্ট হলো, যোগ হলো কি বিয়োগ হলো। এখানে কি হচ্ছে, যোগ হয়েছে। তাহলে কি হলো 100 প্লাস 20 একবার, নেক্সট কি হলো 25% আবার অ্যাড হয়েছে। তাহলে 100 প্লাস 25, আগের অঙ্কে ছিল মাইনাস, এই অঙ্কে কিন্তু হচ্ছে প্লাস। ঠিক আছে, সেই এইভাবে সূত্রটা ধরে আমরা যদি ফিগারগুলোকে, ভ্যালুগুলোকে যদি বসিয়ে দিই, তাহলে অঙ্কটার ফিগারটা আসে এই জায়গাটাতে। সেটাকে আমরা অনায়াসে হিসাব করে আমাদের এই রেজাল্টটা চলে আসবে। পরীক্ষার হলে এই হিসাবটা করতে আমাদের খুব একটা সময় লাগবে না, আর আমাদের অত চিন্তাও করতে হবে না যে কোনটা কিভাবে কিভাবে বার করতে হবে। ঠিক আছে, তো এই ভ্যালুটা বসানোর পরে আমাদের আসছে 7200। দ্যাট মিনস 4800-তে তার 20% প্রথম বছর রেখে এবং রেজাল্ট ভ্যালু তার উপরে 25% আবার রেখে বর্তমানে দাঁড়িয়েছে হচ্ছে 7200 টাকা। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। ওকে, আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখবো যেটা দিয়ে আমাদের মোটামুটি বাকি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা একটা আলোচনা করব পপুলেশন ফর্মুলা নিয়ে। পরীক্ষার হলে না অনেক কোশ্চেন আসে যেগুলো হচ্ছে পপুলেশনের উপরে, অনেক কোশ্চেন, ম্যাক্সিমাম পার্সেন্টেজের মোটামুটি 20 to 30% অঙ্ক পপুলেশনের উপরেই আসে, এবং ম্যাক্সিমাম বইতে অনেক ফর্মুলা আছে। জেনারেলি একটা ফর্মুলা থাকে p ব্র্যাকেটে 1 প্লাস r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এখানে যে p আছে, p হচ্ছে দ্য ইনিশিয়াল পপুলেশন, মানে কোনো একটা জায়গায় ইনিশিয়াল পপুলেশন, যেটা আমরা প্রথমে অঙ্কের প্রবলেমগুলোতে দেখতে পাই, সেটা হচ্ছে p ধরা হয় ইনিশিয়াল পপুলেশন।
আর হচ্ছে রেট অফ ইনক্রিজ, মানে প্রতিটা শহরের জেনারেলি তো পপুলেশন ইনক্রিজ করে, তো পার ইয়ার কত পার্সেন্ট করে ইনক্রিজ করছে, সেটা রেট অফ ইনক্রিজটা হচ্ছে আমরা আর দিয়ে ডিনোট করা হয় এই ফর্মুলাতে। আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, কত বছরে ইনক্রিজ করলো। তা এই ফর্মুলাতে বেরোয় সাপোজ কোনো ইনিশিয়াল পপুলেশন আছে যেটা রেট অফ ইনক্রিজ হচ্ছে r%, আর নাম্বার অফ ইয়ার্স হচ্ছে সো এন্ড সো, মানে n। তাহলে টোটাল পপুলেশন n বছর পরে গিয়ে সেই সিটির, সেই শহরের পপুলেশনটা কত দাঁড়াবে, সেটার ফর্মুলাটা হচ্ছে এইটা। তো আমরা দেখছি যে ফর্মুলা তো বহুত আছে, কিন্তু যদি একটু আমরা চিন্তা করি তো এই ফর্মুলাটা কি আমাদের মনে রাখার কোনো দরকার আছে? আমি যদি বলি কোনো মনে রাখার দরকার নেই। কেন কি, যদি আমরা এই ফর্মুলাটা দিয়ে এখানে আনি, আমরা বুঝতে খুব ইজিলি আমরা এই ফর্মুলাটা দিয়ে পপুলেশন অঙ্ক করতে পারবো। যেরকম এখানে যেরকম পি দিয়েছি ইনিশিয়াল পপুলেশন, তা আমি ইনিশিয়াল ভ্যালুর জায়গায় এই ইনিশিয়াল পপুলেশনটাকে বসাতে পারবো। ঠিক আছে, তার জন্য আমার পপুলেশনের অঙ্ক বলে আলাদা করে ফর্মুলা মনে রাখার দরকার নেই। এবার কি বলছে, রেট অফ ইনক্রিজ কি আছে আর নাম্বার অফ ইয়ার্স কত আছে। তো রেট অফ ইনক্রিজ এখানে আমাদের যেখানে প্রথমে ছিল এক্স ওয়াই জেড, যেহেতু আগের অঙ্কগুলোতে এক্স ওয়াই জেড ডিফারেন্ট ছিল, পপুলেশনের ক্ষেত্রে হয়তো সেটা ডিফারেন্ট নাও হতে পারে, একই হতে পারে। 4% রেটে পপুলেশন বাড়ছে, তো মানে এক্সও 4% বসবে, ওয়াইও 4% বসবে, জেডও 4% বসবে, ব্যাপারটা একই। আর নাম্বার অফ ইয়ার্স মিনস কতবার চেঞ্জেস হয়েছে সেই পপুলেশনটা। তো এখানে যেরকম আগে যেরকম ইনিশিয়াল ভ্যালুটা কতবার চেঞ্জেস হয়েছে, ঠিক ততবারই আমরা 100 মাল্টিপল করতাম, ঠিক ততবারই নিচে আমরা এই ফ্র্যাকশনগুলোকে বসাতাম। ঠিক সেরকমই নাম্বার অফ ইয়ার্স যতগুলো দেবে, যদি 2 ইয়ার্স হয় তাহলে 2বার এখানে 100 মাল্টিপল করবো, আর যদি 3 ইয়ার্স হয় তাহলে 3বার আমরা এখানে 100 মাল্টিপল করে নিচে ডিজিটগুলোকে সেভাবেই বসাবো। তো সুতরাং যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের এই ফর্মুলার অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো দরকার নেই। তবে জেনে রাখা ভালো, কেন কি অনেক কিছু এই ফর্মুলার উপরেই ডিরেক্ট কোশ্চেন দেয়, কিন্তু যদি পপুলেশনের উপর কোনো অঙ্ক থাকে তো আলাদা করে এই ফর্মুলাটাকে মনে রাখার কোনো দরকার নেই। আমরা এই ফর্মুলাটা দিয়েই কিন্তু পপুলেশনের যে কোনো অঙ্ক করতে পারি। ঠিক আছে, নেক্সট আমি একটা এক্সাম্পল দিয়ে আমি এই ফর্মুলাটা ছাড়া এই আগে ইনিশিয়াল ভ্যালু আর রেজাল্ট ভ্যালু দিয়ে কিভাবে এই সলভগুলোকে করা যায় সেটা আমরা দেখাবো। তো এখন আমরা একটা ডিসকাস করছি পপুলেশনের একটা প্রবলেম নিয়ে। ঠিক আছে, কি আছে, ইফ দ্য অ্যানুয়াল ইনক্রিজ ইন দ্য পপুলেশন অফ আ টাউন বি 4% and the present population be 17576, what was it 3 years ago? ঠিক আছে, বাংলা যদি বুঝি কোশ্চেনটাকে, কি বলছে, একটা শহরের যে জনসংখ্যা আছে সেটা 4% করে প্রতি বছর বাড়ছে। ঠিক আছে, এবং বর্তমানে সেই পপুলেশনটা দাঁড়িয়েছে 17576। তাহলে প্রশ্নটা হচ্ছে হোয়াট ওয়াজ ইট 3 years ago, মানে 3 বছর আগে কত ছিল। তাহলে একটা ভ্যালু সেইটা পার ইয়ার 4% করে বেড়ে 3 বছরে গিয়ে দাঁড়িয়েছে 17576। তাহলে প্রথমে আমাদের ক্লিয়ার হতে হবে যে আমাদের ইনিশিয়াল ভ্যালু অর ইনিশিয়াল পপুলেশন কোনটা, আর রেজাল্ট ভ্যালু অর রেজাল্ট পপুলেশন কোনটা। তো কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে যে 3 বছর 4% করে বেড়ে 17576 দাঁড়িয়েছে একটা শহরের পপুলেশন, একটা শহরের জনসংখ্যা। তাহলে এইটাই হচ্ছে আমার রেজাল্ট ভ্যালু অর রেজাল্ট পপুলেশন। তাহলে আমি সিম্পলি আরভির জায়গায় 17576 লিখে দিই। এবার চিন্তা করতে হবে যে আমার সেই পপুলেশনটা কতবার বেড়েছে। এখানে বেড়েছে 3 years ago বলেছে, যেহেতু তার মানে 3 বছর চেঞ্জেস হওয়ার পরে, 3 বছর পরিবর্তন হওয়ার পরে এই ফিগারটা এসছে। তাহলে 3 বার চেঞ্জেস, তাহলে 100 মাল্টিপল 100 মাল্টিপল 100 ডিভাইডেড বাই কত পার্সেন্ট করে চেঞ্জেস এসছে, 4% করে চেঞ্জেস এসছে। তাহলে সিম্পলি 100 প্লাস 4, যেরকম 100 প্লাস x ছিল এখানে 100 প্লাস 4 এগেইন, কেন কি এখানে আমাদের ফিগারটা যে রেট অফ চেঞ্জ সেটা একই আছে 4%। তাহলে আবার 100 প্লাস 4 অ্যান্ড জেড এর জায়গায় সেম 4ই বসবে 100 প্লাস 4। তাহলে ফিগারটাকে যদি আমি সিম্পলিফাইড করি তাহলে আমার এই ফিগারটা দাঁড়াচ্ছে এইটা, এবং এটাকে ক্যালকুলেশন করার পরে রেজাল্ট আসবে 15625। দ্যাট মিনস তাহলে 15625 একটা শহরের পপুলেশন ছিল 3 বছর আগে, যেটা আমাদের চেয়েছে অ্যান্সারটা, সেইটা 4% করে 3 বছর ধরে বেড়ে সেটা 17576 দাঁড়িয়েছে। তাহলে আমাদের এই যে প্রবলেমটা দেওয়া আছে সেটার অ্যান্সার কত হবে 15625। আশা করি বোঝা গেল ব্যাপারটা। আপাতত আজকে এই অবধি রইল, এটাকে আরো আমরা কালকে ডিপে আলোচনা করব। আপাতত একটা বেসিক এই রিগার্ডিং অনেক কোয়েশ্চেন্স আপনারা প্র্যাকটিস করুন, কেন কি প্র্যাকটিসটা আমি এখান থেকে ধরে ধরে আপনাদেরকে করাতে পারবো না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে কনসেপ্টটা বোঝানো এবং অঙ্কটাকে কিভাবে সহজভাবে বোঝা যায় পরীক্ষার হলে, সেইটা কাজই হচ্ছে আমার। এই যে ক্যালকুলেশন যে আপনাকে তাড়াতাড়ি করতে হবে সেটা আপনার প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই।
প্র্যাকটিসটা করুন। আমি নেক্সট আরও একটু ডিপে কালকে নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা এটাকে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের জন্য আপাতত এটুকুই, আশা করি আপনাদের ভালো লাগলো। ধন্যবাদ।